মানে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি তুমি। অতি বড় সুন্দরী না পায় বর, একদম তাই। অতি বড় ঘরণী না পায় ঘর। হ্যাঁ, সেটা যে ও যে বিধায়ক, হ্যাঁ, এবং ওর একটা বাচ্চার জন্য 6 লক্ষ টাকা বিল হয়েছে, হয়েছে, এটাতে তুমি কিভাবে রিঅ্যাক্ট করো এই কথাগুলো শুনে? মানে সাধারণ পাবলিক তো, পাবলিক মানে 9-6 হলে সে যেই করুক খারাপ লাগে। লেট দেম বি হ্যাপি, লেট আস বি হ্যাপি, মামা উই আর ভেরি হ্যাপি। ঘটনাটা যখন আমি শুনি ফার্স্ট আমার একটু খারাপই লেগেছিল। তোমার ছোট বেবিটাকে দেখতে ইচ্ছা করে? নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আজ আপনাদের স্বাগত। আজ আমার এই ছোট্ট সেটআপে যে এসছে তাকে আপনারা চেনেন, পিঙ্কি। হ্যাঁ, পিঙ্কিকে তো আপনারা চেনেন এবং অত্যন্ত ভালোবাসেন, ওর সিরিয়াল দেখেছেন এবং আরো নানা বিষয় ওর সম্পর্কে আপনারা জানেন। কিন্তু আজকে আমি ওর সঙ্গে যে গল্পটা করব সেটা কিন্তু ওরা একেবারে ছোটবেলা, ও কি করে বড় হয়েছে না হয়েছে, মানে একদম ঘরোয়া, মানে কোনো রকম কোনো ফর্মাল এর মধ্যে কিছু আপনারা খুঁজে পাবেন না। অত্যন্ত ঘরোয়া আড্ডা হবে, একটু চা কফি হবে, এইটুকুই। পিঙ্কি, তোমাকে আমার চ্যানেলে এবং আমার বাড়িতে স্বাগত। হ্যাঁ, সত্যি তাই। এটা মানে এত হাত জোর আজকে আর করতে ভালো লাগছে না, কারণ যেখানে আমরা আছি খুব মিষ্টি সুন্দর একটা ঘরোয়া সেটআপ। এবং একটা কথা বলি, নিবেদিতা অনলাইনের এই যে কাপটা আপনারা দেখছেন, এই কাপটা আমার ভারী পছন্দ হয়েছে, এবং এটার মধ্যে যে ব্ল্যাক কফিটা রয়েছে, স্ট্রং ব্ল্যাক কফি, চিনি ছাড়া। চিনি সিনেমায় একমাত্র শুধু পাঠ করেছি, কিন্তু এমনিতে চিনি ছাড়া কফি খেতে পছন্দ করি। এবং এইটা কিন্তু নিবেদিতা দি নিজের কিচেনে গিয়ে নিজে হাতে আমাকে বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবং ঘরোয়া আড্ডা বলে চুল টুল কিচ্ছু স্ট্রেট ফেট কোকড়ানো কোনো কায়দাবাজির মধ্যেই যাই। ভালো করেছো। হ্যাঁ, একদম, মানে সত্যি আমার খুব ভালো লাগে জানো তো এরকম ঘরোয়া পডকাস্টে আসতে, কথা বলতে। তার কারণ কি, দর্শকরা আমাদের যখন স্ক্রিনে দেখেন, হয় সিরিয়ালে দেখেন, নয় সিনেমায় দেখেন বা মঞ্চে দেখেন, তারা কিন্তু আমাদেরকে দেখার বা মিট করার খুব একটা সুযোগ পান না। তারা দেখেন আমাদের একটা সাইড অফ দ্য পার্সোনালিটি, একদম। আমাদের চরিত্রের একটি আলাদা গুণ বলতে পারেন, পারফরমেন্স দেখেন, বিভিন্ন চরিত্রে আমাদের অভিনয় করতে দেখেন। কিন্তু আসলে আমরা মানুষটা কিরকম সেটা বোধহয় সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ না হলে, এরকম এত সুন্দর সুন্দর পডকাস্ট এখন না হলে হয়তো আমি কোথাও এই অপরচুনিটিটা পেতাম না দর্শককে অনুরোধ করার যে কয়েনের একটা দিক দেখছেন, আরেকটা দিকও আছে, সেটাও দেখার সুযোগ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের পডকাস্ট। থ্যাংক ইউ। সেই জন্যই এইটা আমি শুরু করেছি, 1 বছর হলো। যে এইটা ভেবে, আমি তো 30 বছর আনন্দবাজারে ছিলাম এবং তারপরে এইগুলোই করতাম, এরকম কথা বলতাম, আবার গিয়ে আমরা লিখতাম। হ্যাঁ, কিন্তু এটা একদম সরাসরি কথাটাই মানে লোকে দেখতে পাচ্ছে, সেটা আমারও খুব ভালো লাগছে। এটা কেন ভালো লাগছে জানো, আমার মনে হয় মানে কোথাও আমি যেটা সেটাই ঠিকই। হ্যাঁ, তো সেই আড্ডাগুলো কিন্তু আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগে। এবং আমার না অনেক ক্ষেত্রে মনে হয়েছে পডকাস্ট শো গুলোকে চলমান অ্যালবাম। হ্যাঁ, একটা ডকুমেন্টেশনও হয়। হ্যাঁ, তাই না বলো? মানে অ্যালবাম আমাদের বাড়িতে আলমারিতে তোলা থাকে, কিন্তু যেহেতু আমাদের হাতে ফোনটা রয়েছে, এই যে মুহূর্তটা ডকুমেন্টেড হয়ে রইলো। এবং যেহেতু আমাদের মুভমেন্টও ধরা পড়ে, সো এটা কিন্তু একটা চলমান অ্যালবাম। সেটাও ঠিক।
হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সেজে এসছো আজকে, মানে একদম নুনমরিচ সাজ যাকে বলে, পুরোপুরি হ্যাঁ, সাদা কালো এবং সব মিলিয়ে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এইবারে আমার একটু কৌতূহলটা দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, আমার কৌতূহল যেটা, সেটা তোমাকে ঘিরে, সেটা হচ্ছে সাবিত্রীদি। এবং যদিও বিভিন্ন পডকাস্টে তোমাকে তোমার বৈবাহিক জীবন নিয়ে প্রথমেই শুরু করা হয়, কিন্তু আমি ওটা পরে যাব। হ্যাঁ, আমার আগে ইচ্ছে সাবিত্রী দিকে নিয়ে কিছু কথা জিজ্ঞেস, যেখান থেকে জীবন শুরু হয়েছে। হ্যাঁ, মানে সাবিত্রী, মানে সাবিত্রী চট্টোপাধ্যায় নাতনি তুমি। হ্যাঁ, এবং নাত মানে বোনের মেয়ে? না, আমার বাবার মাসি হন। আচ্ছা, মানে ওনারা তো 10 বোন। হ্যাঁ হ্যাঁ, চতুর্থ বোন হচ্ছেন আমার ঠাকুমা। আচ্ছা, ওকে, ঠাকুমার বোন, তাই তো বলছি। হ্যাঁ, তোমার ঠাকুমার বোন? হ্যাঁ, আমার ঠাকুমার বোন। তার মানে তোমার ঠাকুমাই, মানে ওটা তো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই বলছি যে ঠাকুমার বোন মানে ক্লোজ, এবং তোমরা একই বাড়িতে থাকো। একই বাড়িতে। এবং তখনকার দিনে না, এটা মানে শুনলে হয়তো একটু কোথাও আশ্চর্য লাগবে বা একটু আনকুতো লাগতে পারে, কিন্তু এটা ঘটনা, এটা ইতিহাস। তখনকার দিনে এরকমও বহু কেস দেখা গেছে যে মায়েরও বাচ্চা হচ্ছে, হ্যাঁ, মেয়েরও বাচ্চা আমার হচ্ছে। ঠাকুমারই এরকম হয়েছে, আমার ঠাকুমারই কাকা হচ্ছে, আমার ঠাকুমার মার তখন হচ্ছে, এরকম হতো। হ্যাঁ, আগেকার দিনে হতো। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু 15-16 বছর বয়সে সবাই মা হয়ে যেতেন, এক্স্যাক্টলি। মানে প্রথম মেয়ের যখন হয়তো বাচ্চা হচ্ছে, তখন মার হয়তো 10 নম্বর বাচ্চাটা হ্যাঁ, হচ্ছে। এক্স্যাক্টলি তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে মামুনি যখন হয়েছেন, তো উনি তো দশম সন্তান, আমি সাবিত্রী দিকে মামুনি বলি। তো উনি তো তখন দশম সন্তান, তখন কিন্তু আমার বাবা হয়েছে, মানে চতুর্থ দিদির ছেলে হয়েছে। হ্যাঁ, এবার সেই সময় ওনার মার অবস্থা খুব একটা ভালো ছিলেন না। আচ্ছা, প্রত্যেকটা 10টা ন্যাচারাল ডেলিভারি করা, নর্মাল ডেলিভারি করা, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। বাবা, হ্যাঁ, মানে কি করে? আমিও ছেলের মা, তুমিও ছেলের মা, ইউ নো, আই নো। হ্যাঁ হ্যাঁ, এবং অনেকেই হয়তো বুঝতে পারছেন। তো সেটা নর্মাল ডেলিভারি 10টা হয়েছে, মানে কেউ রান্নাঘরে হয়েছে, কেউ গোয়াল ঘরে হয়েছে। তাই তো হতো আগেকার দিনে, সব ওরকম দাইমা আসতো। হ্যাঁ, হ্যাঁ। তো এবার বিষয়টা হলো যে যখন মামুনি হয়েছেন, তখন ওনার মা 3 দিন সেন্সলেস ছিলেন। মানে বাচ্চাটা জন্মাবার পর থেকেই, একে তো দশম সন্তান মেয়ে হয়েছে বলে দুঃখে একেবারে, দুঃখে মানে ঠাকুরদা ঘড়ি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেটা মানে সাবিত্রী বহু ইন্টারভিউতে বলেছে, বইতে রয়েছে, লীনাদির লেখা। তো এইরকম একটা মা অজ্ঞান, বাবা মানে প্রায় বিভাগী, ঠাকুরদা ঘড়ি ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠাকুমা তারস্বরে কাঁদছে। যে বোনেরা স্কুল থেকে ফিরছিল তাদেরকে বলা হয়েছে, তোরা আর আজকে বাড়ি যাস না, পুকুর পাড়ে বসে মানে যা কান্নাকাটি কর, তোদের আবার একটা বোন হয়েছে। তো এইরকম অবস্থা, আমার ঠাকুমা তখন মামনিকে তুলে নেয়। এবং আমার বাবার সাথে কিন্তু বাবার মাসির, মানে মামুনির খুব একটা এজের ডিফারেন্স নেই। তাই তো, দাঁড়াবে। হ্যাঁ, মানে মামুনির সাথে আমার বাবার এজ ডিফারেন্স হচ্ছে মাত্র 2 বছর। ভোজো, হ্যাঁ, মানে মাসির সঙ্গে বোনপোর। হ্যাঁ হ্যাঁ, তখন আমার ঠাকুমার একজন বড়, মানে একটি মেয়ে ছিল, মানে আমার পিসি আর কি। পিসির বয়স তখন কত, 7 হবে। ঠিক সেই সময় বাবাকে কিন্তু, মানে সেই সময় মামুনিকে মানে আমার ঠাকুমা মানে একদম মাতৃ স্থানীয় জায়গায় তুলে নেন। এবং এটা নাকি, এটা আমার গল্প কথা, মানে গল্প শোনা আর কি, যে বাবা আর মামুনি একই মায়ের স্তনপান করেছে। হতেই পারে, হতেই পারে। মানে মাসি, হ্যাঁ বলছে, হতেই পারে। তো মানে এইগুলো তুমি যা বলছো, আগেকার দিনে কিন্তু এগুলোই ক্লোজ ছিল। আমারও কিন্তু আমার পরিবারে, মানে ঠাকুমার অনেকদিন পর্যন্ত আমার পিসি নয় এরম মানুষকে আমি আমার নিজের পিসি জানতাম। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, মানে ফলে তখনকার রিলেশন এখনকার রিলেশন আকাশ আর পাতালের মতো পার্থক্য। একদম একদম। হ্যাঁ, এখন আকাশ আর পাতাল পার্থক্য, ওইটা আমি বুঝতে পারি। কিন্তু আমার যেটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে এই যে নিউ আলিপুরের বাড়িটা সাবিত্রী করেছিলেন, হ্যাঁ, অত সুন্দর একটা গোল মতো বাড়ি, হ্যাঁ, অত বড় বাড়ি, সেখানে সব বোনেরা থাকতো শুনেছি। তা কি বলো তো, ওটা একটু আমার ডিটেলে বলো। হ্যাঁ, দেখো,
বেসিক্যালি মামুনি তো দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে, হ্যাঁ। মানে 47-এ স্বাধীনতা হয়েছে তো। মামুনি হয়তো ওই 45-46 ভারতবর্ষে আসবেন, এদিকে আসবেন সেরকম কোনো ধারণা ছিল না। এসছিলেন পাশের বাড়ির লোক চোখ দেখাতে, তাদের সাথে বায়না করে চলে এসছে। ভাবো কি হতো একাদিনে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার ততদিনে হয়েছে কি, মানে আমার ঠাকুমার বিয়ে কিন্তু এপার বাংলায় হয়েছে। হ্যাঁ। বুঝবেন যে মানে আমার ঠাকুরদা তখনকার দিনে লাইক মানে খুবই ভালো ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন। মানে হি ওয়াজ গোল্ড মেডেলিস্ট। এবং মানে তখন টলি ক্লাব, মানে যেটা ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ, সেখানকার জেনারেল ম্যানেজার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যান্ড উনি বিদেশ থেকেও পড়াশোনা করে এসছেন। তো এইরকম একটা পরিবার। তো সুতরাং যখন এই পার্টিশনটা হয় তখন তো মানে অনেক দিদিদেরই বিয়ে হয়ে গেছে। মানে দুই দিদির শুধু বিয়ে হওয়া বাকি ছিল। ঠাকুমা ছিল যিনি মানে মানে একদম তখন থুরথুরে অবস্থা। হিপ ডিসপ্লেসমেন্ট তো তখনকার দিনে ছিল না, যেটাকে বলে মাজা ভাঙা অবস্থা। হ্যাঁ মাজা ভাঙা অবস্থা। হ্যাঁ, মাজা ভাঙা অবস্থায় ঠাকুমা বাকি দিদি মাকে নিয়ে মানে যশোদা চ্যাটার্জি মানে মামনির বাবা কোন রকমে ওপার থেকে এপারে আসে। আচ্ছা আচ্ছা। এবার এপারে আসার পর বিষয়টা হচ্ছে, দেখুন তখনকার দিনে না ওই একটা ব্যাপার ছিল যে মেয়েদের শ্বশুর বাড়িতে মেয়ের মা বাবা মানে ইট ওয়াজ নট ভেরি ওয়েলকাম। সে তো আমরা বিভিন্ন সাহিত্যেও পড়েছি। হ্যাঁ হ্যাঁ, মানে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে বাবা মা থাকবে খাবে এবং সেই ট্রিটমেন্টটা পাবে, এটা ওয়াজ নট রিকোয়ার্ড। হ্যাঁ, মানে এটা তখন সমাজের চলই ছিল না। না একদমই না, জলও খেতে জলস্পর্শ করতো না, ধরনের ছিল। হ্যাঁ। তো যা হয় চরম একটা দারিদ্র্যের মধ্যে পড়ে সেই সময় আমার ঠাকুমা এবং আমার দাদু, দে আর অলওয়েজ রেবেলস। বুঝতে পেরেছো, মানে কোথাও তো একটা রেবেলের সূত্রপাত হয়। তো মানে এই ইয়েটাকে একদম পুরো ভাঙে। হ্যাঁ, তো অ্যান্ড দে আর ভেরি সাপোর্টিভ। হ্যাঁ, তখন তোমার একে খুব সাপোর্ট করে। হ্যাঁ, এবং আমার ঠাকুমা বেসিক্যালি মানে মামুনিকে মানে একদম, এবং আমার মামুনিও জামাইবাবুকে জাম্বু বলতো। মানে ঠাকুরদা যিনি, তো জাম্বু সমস্ত শুটিং এ যাবে, মানে এইভাবে মানে মানে ওনাকে ওনার পিক টাইমটাতে সবাই মিলে আগলেছে। এবং আমার বাবার যখন বিয়ে হয়, আমার বাবা এয়ারফোর্সে চলে গেলেন। আমার বাবা 18 বছর বয়সে এয়ারফোর্সে চলে গেছেন। তো এবার বাড়িতে সবাই বলছে যে এবার ছেলের বিয়ে ঠিক হবে, এ হবে। মেয়ে দেখা হয়েছে, মামুনি কিন্তু গেছে আমার মাকে দেখতে। আচ্ছা। আমার মার বাপের বাড়ি হচ্ছে চেতলায়। মামুনি গেছে মাকে দেখতে, সব কথাবার্তা হয়ে গেছে এবং ছেলেকে বলা হয়েছে, বাবা তখন ছুটি নিয়ে এসেছিল কলকাতায়, তো বাবাকে বলা হয়েছে যে তুই একবার গিয়ে অন্তত দেখ, কথা বল। বলছে মাসি যদি দেখে, মাসি যদি পছন্দ করে তাহলে আমি রাজি। মানে এতটাই ভরসা ছিল, মাসি যাকে বলবে আমি তাকেই বিয়ে করবো। এবং হলো তাই। মার সাথে বিয়ে হয় এবং বাবা মা তারপরে বেশ কিছুদিন পাঞ্জাবে ছিলেন, মানে চণ্ডীগড়ে, যেখানে আমার দাদা হয়। তারপর বাবা দাদা কোথায় থাকে? আমাদের মানে একই সাথে। হ্যাঁ, দাদারা এখন মানে সত্যি কথা বলতে কি বলতো, মানে দাদারা থাকে হচ্ছে ফিজিক্যালি সেলিমপুরে, কিন্তু ইট ইজ সাচ আ কানেক্টেড ফ্যামিলি। সেটা আমি শুনেছি যে তোমাদের ফ্যামিলিটা সব প্রচন্ড নিজেদের মধ্যে কানেক্টেড। মানে দাদা বৌদি ধরো শুক্রবার দিন চলে আসে নিমালিপুরে, রাইট, শনি রোববার থেকে আবার চলে যায়। মানে
মানে আমরা ভাবতেই পারি না যে দিনের পর দিন মাসের পর মাস কারোর সাথে দেখা হচ্ছে হ্যাঁ, না। তোমরা কজন এখানে থাকো বেসিক্যালি বাড়িটাতে? তুমি দেখো, আগে তো যেটা ছিল আমার জেঠু থাকতো। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ মানে আমার জেঠু আবার আহ, মানে ঠিক আপন জেঠু না, হ্যাঁ মানে আমার বাবার জ্যাঠার ছেলে। বা বোঝো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? সো মানে সাবিত্রীদি খুব পছন্দ করেন যে সবাই মিলে সবাই মিলে মিলে, এটা আমি সবাইকে না শুনেছি। এক জায়গায় আর রাখতে চায়। রাখতে এবং নিজে তার সঙ্গে এক কাস্টমারটাকে যেহেতু হ্যাঁ। একা মানুষ, ও সবাইকে মনে করে যে আমি ভালোবাসবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ মানে উম, কি বলবো, অতি বড় সুন্দরী না পায় বর, একদম তাই। অতি বড় ঘরণী না পায় ঘর। হ্যাঁ। বুঝতে পেরেছো? তো তারা তো অত বড় অট্টালিকা প্রায়, হ্যাঁ, সেখানে সবাই মিলে। আর সত্যি তো একা উনি কি করে থাকবেন, মানে সবাইকে নিয়ে, তোমাদেরকে নিয়ে না থাকলে তো উনি প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। আর এখন যা বয়স, তখন তো তোমাদের ঘিরে থাকতে হবে ওনাকে। হ্যাঁ, মানে একদম মানে মানে ইট ইজ লাইক ইউনো আমরাও ওনাকে ধরে আছি, ওরাও তো, উনিও তোমাদের ধরে আছে। হ্যাঁ মানে এটা গাছের সাথে মাটির সম্পর্ক। আচ্ছা শোনো না, হুম। সাবিত্রীদি উত্তম সম্পর্কে বিশেষ কি কথা তোমাকে বলেছে একটু বলো। গলা টিপে ধরেছিল, এটা তো শুনেছি, হ্যাঁ। গলা টিপে ধরেছিল। এবং ওনার অভিনেতা হিসেবে উত্তম বাবুকে যে শ্রদ্ধার জায়গায় উনি রাখেন এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কিন্তু পুরনো ছবি, যে ছবিতে হয়তো উনিও পাঠ করেননি কিন্তু উত্তমবাবু আছেন, সেই ছবিটা কিন্তু সে মানে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে কি রাত্রিবেলা ডিনার খাওয়ার টাইম হয়ে গেছে, সেই সমস্ত টাইমগুলো কিন্তু তখন একটু নড়ে চড়ে যায়। ও, মানে ছবিটা দেখবে, হ্যাঁ ছবিটা দেখবে টিভিতে। হ্যাঁ টিভিতে, হুম, সেটাকে নিয়ে রিলিজ করবে, জানিস তো তারপর এই ছবিটা হওয়ার সময় এই রকম তখন হয়েছিল। হুম, কারণ যে ছবিতে মানুষ অভিনয় করেনি, সেই ছবিটা যখন তৈরি হতো, তখনকার দিনে বাংলা ছবি যখন তৈরি হচ্ছে, তো গোটা পাড়ায় একটা খবর হতো। হ্যাঁ, ওটা নিয়েই তো পুরো জীবনটা থাকতো মানুষের। হ্যাঁ ওটা নিয়ে তো থাকতো, দেখছো এখানে ভীষণভাবে স্মৃতিচারণ করে, হ্যাঁ 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 হ্যাঁ। ভীষণভাবে স্মৃতিচারণ করে। সো এবং আর কে না জানে যে উনি ভীষণ ভালোবাসতেন এবং ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কে না জানে। নীনাদির বইতে তো পুরো ডিটেলেই আছে। হ্যাঁ হ্যাঁ মানে এবং খুব স্বাভাবিক সেটা। খুব স্বাভাবিক, মানে আমরা তো মানে ছোট থেকে এটা দেখে এবং জেনে মানে রিলিজ করে এসেছি যে সাবিত্রীদির সঙ্গে এরকম সম্পর্ক, তারপরে সুচিত্রা সেন, এবং এই যে মানে এবং তখন সাবিত্রীদির মনে একটা দুঃখ, এবং কি সব ছবি। মরুতীর্থ ইংলাস তোমার লাস্ট পর্বটা দেখছিলাম, হ্যাঁ, হ্যাঁ, কি সব ছবি, কি সব। এদের থেকেই তো শিখবো। হ্যাঁ হুম, আমি যেটা শিখেছি, সম্পর্ক থাক বা না থাক, যখন তুমি পাঠটা করছো তখন কিন্তু দুজনেই সবকিছু সব ভুলে গেছে। ভুলে গেছে, হ্যাঁ। এইটা যদি আমাদের প্রজন্ম দেখে শিখতে পারে তাহলে কিছু পারবে। হুম। মানে যাবতীয় যা মান অভিমান অশান্তি সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে তারপর কিন্তু শুধু চরিত্রটা হয়ে যাওয়া, এবং সেইখানে কিন্তু স্বামী স্ত্রীর ভূমিকাতেই অভিনয় করছে। মঞ্জুরি অপেরা, হ্যাঁ, মানে কি, মানে এখনো কিন্তু মঞ্জুরি অপেরার যে মানে গল্পটা, সেটা কিন্তু আধুনিকতম গল্প একটা, এখনো সেটার সঙ্গে তুমি রিলেট করতে পারবে। তারপর ধরো এই ভ্রান্তি বিলাস, তারপর ধরো এই ছবিগুলো তো মানে মানে বিশ্বাস করো তোমাকে দেখে না আমার ওইগুলোই মনে হচ্ছে। মানে কি বলতো, এই ছবিগুলো তো তুমি তাও প্রিন্ট পাবে, হ্যাঁ, কিন্তু ডাক খড়কড়া বলে একটা ছবি আছে যেখানে, হ্যাঁ মানে যেটার জন্য তখনকার দিনে মেয়ে বিড়ি খাওয়া শিখছে একটা চরিত্র করবে বলে, সেটা কিন্তু শশধর চ্যাটার্জি মানে সাবিত্রীর বাবাকে রীতিমতো বোঝাতে হয়েছিল। এবং বাবার কিন্তু এটা ছিল যে তুমি যে কদিন শুটিং করছো সে কদিনই বিড়ি খাবে, বিড়িটা কিন্তু অভ্যেস করে ফেলো না, বোঝো। এবং সেখানে একটা কাগজ কুড়োনির পাঠ, নিজেকে কতটা ভাঙতে হয়েছে বলতো। মানে আমি না সেই সমস্ত সিনেমার গল্পগুলো শুনি, এবং সেই সময়কার গল্পগুলো শুনি এবং আমার খুব কষ্ট হয় যে এই ছবিগুলো প্রিন্ট নেই। হ্যাঁ, মানে এগুলো না হারিয়েই গেল, নষ্ট হয়ে গেছে তো সব। তো বড় বড় ইয়ে তো ইনফ্লেমেবল বলে ওগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, প্যাথেটিক কিন্তু না। আমরা না আমাদের সম্পদ এখনো রক্ষা করতে শিখিনি।
আই এম নট টকিং অ্যাবাউট পজেসিভনেস, যেটা না না, আমার যত্ন যত্ন। যত্ন, এই যে কনজারভেশন, রিজার্ভেশন, অপচয় নয়, এইগুলো না, ইট ইজ আ ম্যাটার অফ অ্যাওয়ারনেস, যেটা শিক্ষার একটা পার্ট। পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। শিক্ষার বিস্তার ছাড়া এই সমস্ত দৈত্যদের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। সত্যি। আচ্ছা, তোমার ছেলে এখন কোন ক্লাসে পড়ে? আমার ছেলে মুখ খুললে তো মনে হয় ফার্স্ট ক্লাস, এমডিতে পড়ে ক্লাস 6-এ, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে। হ্যাঁ, তার মানে পড়ার একটু তো চাপ আছে। তুমি পড়াও? হ্যাঁ পুরোপুরি তুমি পড়াও? হ্যাঁ। কি করে পারো তুমি? সিরিয়াল করো, পড়াও, এত এত কাজগুলো করো কি করে? এখন এখন কি কি সিরিয়াল করছো তুমি আপাতত? আমি না যে কোনো রান্নাও যখন করি, আমি একটা পদ রান্না করি। হুম আমি কিন্তু ভীষণভাবে বিশ্বাস করি ওয়ান পট কুকিং এ, হুম ওয়ান মিল, হুম হুম, ওয়ান পট কুকিং, একটা পদ, কিন্তু তার মধ্যে না সমস্ত কিছু থাকবে। থাকবে, এবং ওই একটা খেলেই কিন্তু দ্যাট ইজ ব্যালেন্স হ্যাঁ, ডায়েট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তো আমি সেইভাবে কাজ এবং ছেলের পড়াশোনা এবং নিজের শরীর চর্চা সবকটাই ব্যালেন্স করে করি। হুম 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 আই বিলিভ ইন ব্যালেন্স। হুম 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 ওই ঢেকির মতো কোনো একটা দিক উঠে গেল, কোনো একটা দিক নেমে গেল, খুব ডিফিকাল্ট, এটা খুব মুখে difficult, বলা ভীষণ কঠিন। হ্যাঁ, ভীষণ কঠিন। হ্যাঁ, কিন্তু এটাই কোথাও জানো তো ঘুরে ফিরে ওই এক জায়গাতেই আসি যে আই এম ভেরি গ্রেটফুল টু মাই রুটস। আমার ছেলে এখন মোটামুটি ও পড়াশোনা করতে চায় না, দুষ্টু? না, ও কিন্তু দুষ্ট নয়। ও, তাহলে তোমার শান্তি। না, ও দুষ্ট নয়, তবে ওর মনে অনেক প্রশ্ন আছে, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, মানে ওকে তুমি একটা কিছু, মানে আমাকে না, আজ অব্দি আমি বেসিক্যালি, এটা আমার প্রিন্সিপাল, আমার ভীষণ ধৈর্য। হুম এবং আমি আই প্র্যাকটিস বুদ্ধিজম অ্যান্ড আই প্রে, যেন কোনো দিনও আমার ওই মানে দামাল রাগটা যেন না হয় যেখানে আমি ঠাস করে একটা চড় মেরে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু চড়টা বাচ্চাকে মারা হয় না, মারা হয় নিজের গালে, বিকজ আই কুড নট কন্ট্রোল মাই অ্যাঙ্গার। হুম 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 হুম। তো ওটা আমি করতে চাইও না, এবং আমাকে কখনো করতে হয়ও নি। আর তুমি পারবেও না। হ্যাঁ, ছেলের গায়ে না না না, ছেলের মানে এখন যদি দেখি যে দুষ্টু ছেলে তো নয়, না, দুষ্ট তোমার কথা নয়। শোনে তো, হ্যাঁ, তাহলে তুমি কেন ওর গায়ে হাত দেবে? এবং কথা যাতে শোনে, মানে এটা ওটা অটোমেটিক হয়ে যায় কিন্তু। অটোমেটিক কোনো কিছুই হয় তোমার না। ব্যক্তিত্ব দিয়ে হয়ে যায় কিন্তু ওটা। হ্যাঁ, মানে ওটা ও যেটা intonation- করছে সেটা কিন্তু তোমার ব্যক্তিত্বের উপর নির্ভর করছে। হ্যাঁ, মানে কি বলতো, ও জানে যখন কোনো গন্ডগোল করছে, মা বলছে হচ্ছে ওস এটা, আর ধরো খুব সুন্দর করে বই খাতা জায়গা গুছিয়ে রেখেছে, নিজের জুতো স্কুল থেকে এসে নিজের জুতো কিন্তু নিজের জায়গায় রাখে, নিজের মোজাটা নিজের জায়গায় রাখে, জল টিফিন বক্স সব গিয়ে সিঙ্কে দিয়ে আসে। মানে তুমি শিখিয়েছো এটা? হ্যাঁ, তুমি definitely। শিখিয়েছো, তাই ওর হয়েছে। হ্যাঁ, না শেখালে তো হতো এবং না। এবং এটা আমি শিখেছি, আমার হ্যাঁ। বাড়ির সহজাত শিক্ষার এটা একটা অঙ্গ ছিল, সেই তো। যে ছেলে এবং মেয়েদের কাজের কোনো ডিফারেন্স নেই, সে তো 100 বার। হ্যাঁ, কাজের কোনো লিঙ্গ হয় না। তোমার ছেলে এমনি ধরো সাবিত্রীদির ঘরে গিয়ে লাফাঝাপা এসব করে? ওর সঙ্গে relation- ভীষণ মামুনি পছন্দ করে, যে হ্যাঁ রে, ও হয়তো নিজের মনে আঁকছে। ওর কি একটাই নাম, ওষ? হ্যাঁ, সবাই এবার ওষ এই করে ডাকা। ওষের নানান রকম, মানে অসু। অসু, অস্কা, হ্যাঁ। ওসকুলু, অনেক কিছু আছে। হ্যাঁ, ওটাকে নিয়ে নানা রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার মামুনি আমি ধরো নেই, তো দিদির আমাকে বলে যে দিদিমণি তো 5 মিনিট অন্তর অন্তর ওষকে ডাকছে। এবার ধরো ও পড়াশোনা করেছে, করে এবার হয়তো কম্পিউটার একটু গেমস খেলছে, হয় না গেমস এর মাঝখানে কেউ ডাকলে তো বাচ্চাটা বিরক্ত হয়। আমি এক টাইমস একটু বিরক্ত হয়েছি যখন ধরো বাড়িতে আছে, আমি হ্যাঁ মামুনি যাচ্ছে, ও একটু খেলা খেলছে, কারণ তার আগেই পড়াশোনা করছিল, আমাকে এসে বলছে মাম্মা প্লিজ, শি ইজ অ্যান ওল্ড লেডি। বাহ। মামুনি কিন্তু বয়স হয়েছে। যখন আচ্ছা, ডাকছে। হ্যাঁ 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 বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। বাবু, আমি মা মানে আমি সব জানতাম তা না। হ্যাঁ, এটা ভালো। আমি একটা মানুষ, আমি ভুল করবই,
তোর যদি সেটা মনে হয় কোথাও আমি ভুল করছি, সেটা তুই আমায় ধরিয়ে দিবি। আর আমি যদি মনে করি যে তুই কোথাও ভুল করছিস, তাহলে সেটা আমি তোকে অকপটে বলবো। এটাই বন্ধুত্ব। হ্যাঁ, তো তোমরা পুরো ফ্যামিলি ফ্যামিলি, তুমি তোমার দিদি টিদি, তোমার বাড়িতে যারা যারা আমার থাকো, দাদা এবং বৌদি এবং হ্যাঁ, মানে বাচ্চা আমার কাচ্চা, বৌদি আবার আমার বৌদির মতো নয় কিন্তু। ওই বন্ধুর মতো আর কি। হ্যাঁ, মানে আমাদের দুজনকে ধরো কোনো বিয়ে বাড়িতে গেছি, আমাদের মুখেরও অদ্ভুত এমন একটা সিমিলারিটি আছে। আমাদের দুজনকে বোন ভাবে, আর আমার দাদাকে ভাবে আমার জামাই বাবু। তো যাই হোক, তোমরা ফ্যামিলি ফ্যামিলি বেড়াতে যাও, আবার তুমি আমার তোমার ছেলেও আলাদা বেড়াতে যাও, হয়তো। হ্যাঁ, তো মামুনিকে নিয়ে কখনো বেড়াতে যাও? অ্যাবসলিউটলি, ওইটা হচ্ছে মেন, মানে ওটাই কোনটা? থেকে বেশি। মামুনিকে যেখানেই যাওয়া হয়, মামুনিকে নিয়ে যাওয়া হয়। ও, সে শান্তিনিকেতন হোক, টাচফুড উনি যে এখনো পর্যন্ত হ্যাঁ, এটা সত্যি তাই। করতে পারেন, এটা আমাদের সৌভাগ্য। 5 তলা এখনো হেঁটে ওঠে, সেটাই তো, 5 তলা হেঁটে নামে, এখনো শুটিং এ যায়। লাস্ট তো করছে না, কিন্তু হ্যাঁ করেছে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এই তো নতুন সিরিয়ালটা শুরু হলো লীনা হ্যাঁ দির। হ্যাঁ 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 এখনো যা লাউ কাটে, হ্যাঁ। মানে লাউয়ের, হ্যাঁ অ্যাবসলিউটলি, বটিতে আচ্ছা, বটিতে। এবং লাউয়ের না, আমি সেদিন একটা, মানে লাউয়ের একদম পুরো সুন্দর একটা রেক্ট্যাঙ্গুলার সাইড আমি না খুব সুন্দর করে তুলে আমি একটু পর্যবেক্ষণ করছিলাম। দেখলাম খোসার গায়ে হ্যাঁ। একটা চিলতে লাউ এক্সট্রা বেরোয়নি। ও ও বাবা, গুণীরা না সব দিক দিয়ে গুণী হয় গো। সত্যি তাই, লাউ কাটে না কোনো সব ইচ্ছে দিয়ে। একদম। আর তুমি আর তোমার ছেলেও তো বেড়াতে যাও। হ্যাঁ, বলছি যে তোমার আর ছেলের বেড়াতে যাওয়া গুলো কিরকম, মানে অ্যাডভেঞ্চারাস, মানে গাড়ি নিয়ে হুট করে বেরিয়ে গেলে এরকম, নাকি না প্ল্যান প্রোগ্রাম করে এ করে দুজনে মিলে দেখলে, গুগল করলে, এরকম? সব রকমই আছে। মানে বলতে পারো একেবারে হলদিরামের প্ল্যাটার। হ্যাঁ, কিন্তু সব থেকে বেশি যেটা মজা পাই সেটা হচ্ছে অচেনা রাস্তা। সেটা তো পাড়ার, মানে আমরা যে নিউ আলিপুরে থাকি, সেখান থেকে বেরিয়ে ধরো বুড়ো শিবতলা, হ্যাঁ, অচেনা রাস্তায় যদি হারিয়ে যাই, তাহলে আবার নিজেকে কি করে খুঁজে বার করব, আচ্ছা বুঝতে পেরেছো? তো এইটা একটা খুব মজার খেলা হয়। এবং আচ্ছা। আমি ছেলের সাথে ভীষণ ভালোবাসি হাঁটতে, এবং ছেলেও ভীষণ এখনো পর্যন্ত হাঁটছে। হ্যাঁ, মানে হি লাভস ওয়াকিং। হ্যাঁ হ্যাঁ এবার একদিন আমাদের একটা প্ল্যান রয়েছে, পরীক্ষাটা হয়ে যাক সামনে, ফাইনাল। তো আমরা নিউ আলিপুর থেকে হেঁটে স্কুল অব্দি যাব। আচ্ছা, মানে ইটস আ কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার এর মধ্যে, কিন্তু ধরো এই তাজপুর চলে গেলাম, এই দার্জিলিং চলে গেলাম, এরকম হয়? নর্থ বেঙ্গল সাংঘাতিক, ভীষণ 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 পছন্দের ওর। স্পেশালি খুব ছোটবেলায় মূর্তি রিভার। হ্যাঁ এবার না ছোটবেলায় ওকে বলা হতো ভীষণ জল ঘাটতে ভালোবাসে আমার মতো, হ্যাঁ 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 ভীষণ চান টান করতে ভালোবাসে। ফেব্রুয়ারি মাসে জন্ম, তো আমরা দুজনেই ওয়াটার সাইন। হ্যাঁ, তো ওকে ছোটবেলা বলা হতো যে ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে, এবার উঠে পড়ো। এবার মূর্তি রিভারে গেছে, সেখানে চান করছে, ট্যাঙ্কের জলের সিন নেই। এবার আমাকে বলছে মাম্মাম ট্যাঙ্কের জল যতক্ষণ না শেষ হবে আমি উঠবো না। আমি পড়ে গেছি, এই ট্যাঙ্কের জল কি করে শেষ হবে, কবে শেষ হবে? এ তো রিটার্ন টিকিট ট্রেনের চলে যাবে, তাও তো আমরা ওখানেই বসে থাকবো। সে মানে বাবা বাছা বলে কিভাবে যে মূর্তি থেকে বাচ্চারা জল ঘাটতে ভালোবাসবে ন্যাচারালি। বাচ্চারা কেন গো, আমি হ্যাঁ হ্যাঁ, মানে গরম পড়লেই তখন মনে হয় যে কবে সুইমিংটা আবার জয়েন করবো। ও, তুই ভালো সুইমিং জানো? হ্যাঁ, আই লাভ সুইমিং। বাহ, খুব ভালো, এটা তো খুব ভালো। হ্যাঁ, আচ্ছা এবারে একটু একটু অন্য পথে যাই। তোমার কাজগুলো একটু বলে দাও। দেখো, আমার মনের খুব কাছাকাছি সিরিয়ালের মধ্যে ডেফিনেটলি সোনায় সোহাগা, যেটা রঙ্গনদার হাউসে ছিল, গ্রাফিতি। ওই সিরিয়ালে আমার প্রথম আত্মপ্রকাশ, এবং তনিমাদি বেসিক্যালি আমাকে রেফার করেছিল। আচ্ছা আচ্ছা, তনিমা সেন। আচ্ছা, তারপরে আরো মানে প্রচুর আছে, কিন্তু যেগুলো হয় না যে অভিনয় করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে এবং মনের এতে থেকে যাবে, মনে কোঠে থেকে যাবে। দাই কিশোরী, তারপর যেমন ধরো মিলন তিথি। আচ্ছা, AK-47 টা কি? AK-47 সিনেমা। হ্যাঁ,
হুম। ওইটা দেখছিলাম আমি, AK-47। হ্যাঁ, আর তুমি যেটা বলছিলে যে গোয়েন্দা, সেটা কোনটা? গোয়েন্দা গল্প সেটা হচ্ছে গপ্পমীরের ঠেক, হ্যাঁ হ্যাঁ, ওখানে যেখানে সেটা অডিও স্টোরি। অডিও স্টোরি আসছে। হ্যাঁ, আচ্ছা। আর মানে আমি আপাতত আমি রেগুলারলি গপ্পমীরের ঠেক শুনি, শোনো। আচ্ছা ভীষণ ভালোবাসি শুনতে। মানে আচ্ছা। আপাতত তোমার হাতে কি কি কাজ আছে বলো? দেখো, আমি না যতক্ষণ না আঁচিয়েছি ব্যাস ততক্ষণ ছেড়ে দাও, হ্যাঁ, আগে হোক। হ্যাঁ, একদম ঠিক আছে, কোনো চাপ নেই। এটা আমি, আমাকে কেউ জিজ্ঞেস করে তুমি আজকে কার ইন্টারভিউ হয়ে যাক, হ্যাঁ, তারপরে মানে ওনাদের আশীর্বাদে, তোমার ভালোবাসায় আছে হ্যাঁ আছে মানে সেটা সিনেমা, সিরিয়াল মিলিয়ে, হ্যাঁ, মিউজিক ভিডিও, হ্যাঁ, সবকিছু মিলিয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, এখন আবার মিউজিক ভিডিওটা খুব চলে, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এবং সত্যি কথা বলতে কি, আনবাক্স তো একটু একটু করে বড় হচ্ছে। হ্যাঁ, আনবাক্সটাও খুব সুন্দর তোমার ইউটিউব চ্যানেল, আমি দেখছি এবং খুব ভাল লাগছে, খুব এনজয় করছি। এবং আমি দর্শকদেরও বলছি আপনারাও দেখুন ওর আনবাক্স ইউটিউবটা, সত্যি খুব সুন্দর হচ্ছে, মানে আপনার ভাল লাগবে। এডিটিংটাও খুব সুন্দর, পরিবেশনাও খুব সুন্দর, সাবিত্রী দিয়ে আছেন, তুমি আছো, খুব ভাল লাগছে দেখতে। ইনফ্যাক্ট কি বলতো, আন মানে হচ্ছে আনা, হুম বাক মানে হচ্ছে কথা, হুম আর শো মানে শো। আবার ওটার আবার একটা অন্য মানেও আছে। হ্যাঁ, অন্য কথার শো। হ্যাঁ, আবার আনবক্স করাও আছে। হ্যাঁ, মানে দুটো যেটা মেলানো। মনে দাগ কাটে তাকে আনবক্স করা। ঠিক 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 ঠিক। তো তোমার ইউটিউব চ্যানেল আমরা দেখছি, কাজ আমরা দেখছি, এ নিয়েও কথা হলো। এবার তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে এই কথাটা তোমার ব্যক্তিগত কথা, কিন্তু খুব বেশি না, খুব অল্প করে জিজ্ঞেস করব। তুমি রিসেন্টলি কল্যাণ ব্যানার্জিকে সম্পর্কে, মানে রিসেন্টলি না, কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন, আমার ভাল লাগেনি যে ওরম ভাবে কাঞ্চনকে নামিয়ে দিয়েছে ইয়ে থেকে। হ্যাঁ, তো সেটা তোমার বলাটা কি খুব দরকার ছিল? প্রথমত, তুমি যদি পুরো ইন্টারভিউটা শোনো, আমি কিন্তু এই কথাটা বলিনি। ও আচ্ছা, আচ্ছা, প্রশ্নের উত্তরে এসছে। হ্যাঁ, আমি কিন্তু এই কথাটা বলিনি যে আমার ভালো লাগেনি। হুম হুম আমাকে প্রশ্নটা যেটা করা হয়েছিল, যে যখন কল্যাণবাবু এই জিনিসটা করলেন তখন কি তোমার খুব ভালো লেগেছিল, হুম তখন কি কোথাও মনে হয়েছিল, ইফ আই এম নট, মানে আমি একদম কোট আনকোট বলার চেষ্টা করছি, স্মৃতিশক্তি আশা করি আমার পাশে থাকবে। তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যখন কল্যাণবাবু এই কাজটি করলেন তখন কি মনে হয়েছিল যে কেউ তোমার হয়ে কোথাও একটা প্রোটেস্ট করলো বা প্রতিশোধ নিল? এইটা ওয়াজ দ্য কোয়েশ্চেনের প্যাটার্ন। এবং আমি যেখানে উত্তরটা দিয়েছিলাম যে দেখুন, জীবনে না এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন বোঝা যায় না যে আপনি এতে খুশি হবেন না দুঃখ পাবেন, কাঁদবেন না হাসবেন। এটা আমার জীবনের ওই রকমই একটা মুহূর্ত, যখন আমি প্রথম খবরটা পাই সংবাদ মাধ্যমে, যে মানে ওরকম সংবাদের মাধ্যমে, একটা গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, হ্যাঁ। এবং আমি ওই বিষয়টা, দেখুন আমি পলিটিক্সের লোক নই, না, আমি রাজনীতির লোক নই, আমি খুব সাধারণ মানুষ, আমি একজন শিল্পী। ওখানে কি হয়েছে, কেন হয়েছে, ওই বিষয়ের মধ্যেই আমি যাব না। তবে সাধারণ মানুষের উক্তি, মানে সাধারণ মানুষের প্রথম মানে প্রতিক্রিয়া যদি তুমি জানতে চাও, ঘটনাটা যখন আমি শুনি ফার্স্ট আমার একটু খারাপই লেগেছিল। মানুষ হিসেবে খারাপ, হ্যাঁ। আমার যদি সেই মুহূর্তে ঘটনাটা শুনে খুব ভালো লাগতো, তাহলে আমি মানুষটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, সেই তো বটে, 100 বার 100 বার। হ্যাঁ হ্যাঁ, তো আমি আশা করি পুরোটা ক্ল্যারিফাই করতে পারলাম। একদম। আর একটা প্রশ্ন আছে এখানে, যে এই কাঞ্চনের মানে বা শ্রীময়ীর আমি বলছি, ওদের যে একটা নতুন সন্তান এসছে জীবনে, হ্যাঁ, তো সেখানে আসার পরে শ্রীময়ী বলেছে যে ওস আমাদেরও সন্তানের মতো, বা হোয়াট এভার, মানে ও বলতে চেয়েছে ওসও আমাদের কাছে এটা। এবং তুমি তখন বলেছো যে না, ও বাবাকে মিস করে না, এটা তো অভিমান থেকেই বলা তোমার কথা। না 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 না, আচ্ছা আচ্ছা, যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা, তো তুমি কখনোই চাও না যে ওদের মধ্যে, যেমন অনেক সময় আজকাল আমি দেখি যে বিয়ে হয়েছে আর একটা সেকেন্ড ম্যারেজ হলো, বাচ্চাটা তাদের সঙ্গে বেরিয়ে এলো, ঘুরে এলো, বাবাও তাকে মিস করছে, মানে বাবার সঙ্গেও সে এ করছে, আবার মার সঙ্গে, সেরকম কখনো তুমি এটা নিয়ে ভাবোনি না, বা ওরা চেয়েছে বা কিছু?
একটা জিনিস ইজ ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে আমি ওষের ওপর কখনো কোনো জিনিস চাপিয়ে দিতে চাই না, আচ্ছা। রাইট? এবং ওষের কিছু স্বাভাবিক ভালো লাগা খারাপ লাগাকে আমি খুব সম্মান করি। হুম। এবং আমি যখন দেখেছি যে হি ইজ ফাইন বাই হিমসেলফ, হি ইজ হি ইজ আ ভেরি পিসফুল চাইল্ড, হুম 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 আমি না জোর করে ওই জায়গাটা খোঁচাতে চাই না। হুম হুম। মানে ও যেতেও চায় না। না, ও তাহলে আর কি? and he has told me very, মানে please let them be happy, let us be happy, mama we are very happy. আচ্ছা, ওরা ওই ঝামেলার মধ্যে আর যেতে চায় না মানে সালটা তো 2025, হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, আর বুঝতে ওই পেরেছো? ওই ওইগুলো আর ওই শো অফটার মধ্যে যেতে চায়। না, and like দেখো সোশ্যাল মিডিয়া কি শুনছে না, হি ইজ 11-12 ইয়ার্স ওইটা ওল্ড। সবচেয়ে কষ্টের। হ্যাঁ। না কষ্টের না, আচ্ছা। কষ্টের নয়। তার কারণ এখনকার দিনে মানে অ্যাটলিস্ট আমি ওশকে দেখে বা ওশের বন্ধু বান্ধবদের দেখে বসো, যেটা বসো, হ্যাঁ। আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সত্যের এলেও সহজে এই জেনারেশনটা অনেক বেটার জানে। এইটা কিন্তু তুমি ঠিক বলেছো, এই জেনারেশন অনেক স্মার্ট, আমাদের মতো ওরকম না। সত্যের এলেও সহজে, কারণ এই জেনারেশন যে মায়েদের দেখছে না, তারা মানসিক এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাধীন। হুম। আচ্ছা, ওরা তো মানে কাঞ্চন এবং তার এই শ্রীময়ী তো প্রচুর রিলস, মানে অনেক রিলস ওদের দেখা যায় ডিজিটাল মাধ্যমে। তুমিও দেখোনি? দেখতে পেয়ে যাও, চোখে পড়ে যায় নিশ্চয়ই। মানে তোমার বাড়ি আস্তে আস্তেও আমি তো দেখলাম যে 4টে মরার গাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তা রাস্তায় থাকলে তো চোখে চোখে পড়বে, অনেক কিছু পড়বে। হ্যাঁ হ্যাঁ। এবার কোনটা দিয়ে চোখ দিয়ে বসে থাকবেন সেটা হচ্ছে কথা, সেটা আলাদা কথা, সেটা একটা কথা। আমার এটা জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছে, কিন্তু এইটা যেহেতু এত মানে দর্শকের কৌতূহলই বলো বা একটা সমসাময়িক বিষয়ই বলো, সেই জন্যই জিজ্ঞেস করছি। সেটা যে ও যে বিধায়ক, হ্যাঁ, এবং ওর একটা বাচ্চার জন্য 6 লক্ষ টাকা বিল হয়েছে, এ হয়েছে, এটাতে তুমি কিভাবে রিঅ্যাক্ট করো এই কথাগুলো শুনে? মানে আমি কিছুই রিয়াক্ট করি না। আচ্ছা, মানে এটা তোমার ভেতরে কিরম লাগে? মানে তোমার যখন ধরো ওর যখন হয়েছিল, তার সঙ্গে কখনো তোমার মনে হয় যে এটা কি হচ্ছে, এটা কি সত্যি নাকি? মানে শুনুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওশ যখন হয়েছিল তখন ও তো হয়েছিল হচ্ছে ওই RSV তে। আচ্ছা। নর্মাল বাবা মা, আমি ভুল ডেফিনেটলি করছি না, 70 মতো খরচা হয়েছিল, যেটা RSV প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ। মানে আমি বলছি 10-12 বছর আগে, কারণ আমার ছেলের বয়স হচ্ছে 12 বছর, তো এখন ডেফিনেটলি সেটা হাইক আপ করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এবার আমি যদি জিজ্ঞাসা করি আমার বাবাকে যে আমি যখন হয়েছিলাম লেক ভিউ নার্সিং হোমে তখন কত দিতে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সো ওইগুলো ওটা মানে ওই সমস্ত সংখ্যা নিয়ে ধরে বসে থাকাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইন্টারেস্টই নেই। হ্যাঁ, কে বিধায়ক, কে বা কোথা থেকে, কেন ওনার ওয়াইফের জন্য, ওনার বেবির জন্য মানে টাকা পয়সা দেবেন কি দেবেন না, দেবেন না, এটা ওদের ব্যাপার, এটা ওদের ব্যাপার এক নম্বর। হ্যাঁ, তবে সাধারণ পাবলিক তো, তুমি আমি সাধারণ পাবলিক, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতে হয়। পাবলিক মানে 9-6 হলে সে যেই করুক খারাপ লাগে। ঠিকই, এই সেটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর এমনি একটা ক্যাজুয়াল কথা জিজ্ঞেস, তোমার কি এরপরে আর কখনো কোনো কারণে কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে? না, কোনোদিন হয়নি। ও একটা কোথায় দেখছিলাম যে তোমাকে প্রচুর অর্থ, মানে 56 লক্ষ টাকা ইত্যাদি এই সমস্ত দিয়েছে টিয়েছে, এবং সেই নিয়ে একটা হয়েছে, মানে এই ধরনের কথা তুমিও হয়তো শুনেছো, তো তুমি এটা নিয়ে কি বলবে? না, আমি এই ধরনের কোনো কথা শোনোনি? আমরা শুনেছি তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি নাকি দিতে হয়েছে। মেবি উই আর রং। দেখো আজকাল তো নানা রকম কথাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এটা তো মানে আইন যদি জানেন
হ্যাঁ তাহলে আইনেই বলে যে হাজবেন্ডের উপার্জিত মানির যখন কম্পেনসেশন দিতে হয়, স্পেশালি যখন একটা বাচ্চা আছে, ডেফিনেটলি হ্যাঁ হুম হুম, দিতে তো হবেই। এবং এখনকার দিনে এডুকেশনের যা খরচা, হুম, তো সেই খরচাটা পুরোটা দিতে বলছি না, কিন্তু একটা তো সব দায়িত্ব না এড়িয়ে যাওয়া যায় না। না তো উনি যেটা দিয়েছেন সেটা তো এমন নয় যে মানে উনি দিতে বাধ্য হয়েছেন, উনি যেটা দিয়েছেন সেটা খুব ন্যায্য। হুম হুম এবং এটা আর লয় বলে দিয়েছে, হ্যাঁ, আইন তো বলে লয় তো দিয়েছে, এটা বলেছে, নিয়ম অনুসারে এই ল দিয়েছে। তো আমি করিনি, না 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 না, এই একটা আমি কথা। ডিমান্ড করেছি হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ, মানে এই লটা আছে। হ্যাঁ লটা তো ডিমান্ড করার জন্যই। হ্যাঁ হ্যাঁ তা ছেলেটা কি শিখছে যে মা সব করতে জানে না? হ্যাঁ, এটাও তো একটা ভুল, নিজের মা করতে দাবিটাকে জানে না, মা করতে পারে পারে না, না, আর মা করতে দুর্বল। চায় না, হ্যাঁ মধ্যে অনেক অনেক তফাৎ আছে, এই একটা। আর আর একটা লাস্ট এই সাবজেক্ট নিয়ে এটাই শেষ কথা বলবো, আর কিছু জিজ্ঞেস করবো না। সেটা হচ্ছে তোমার ছোট বেবিটাকে দেখতে ইচ্ছা করে? আহ, সত্যি কথা বলছি, আমার না প্রশ্নটাই কখনো মাথায় আসেনি। আচ্ছা। এবং আমি না মানুষটাই এমন যে আহ আমি যদি ধরো তোমাকে নাও দেখি, হুম তা সত্ত্বেও কিন্তু তোমার ভালো হোক, হ্যাঁ বা হ্যাঁ তুমি ভালো হ্যাঁ। থাকো, বা তোমার জীবনটা খুব সুন্দর হোক, জানি। সেটা বলতে, ভাবতে এবং প্রে করতে আমার কিন্তু বিন্দু মাত্র অসুবিধা হয় না। আমার তোমাকে সেই জন্য আমি জিজ্ঞেস করতে পারলাম এই প্রশ্নটা, নয়তো পারতাম না। তোমাকে আমি বুঝতে মানে একটা হ্যাঁ তো ধারণা জন্মায় মানুষ হ্যাঁ সম্পর্কে, এত বয়স হয়ে গেছে। আমার মনে হচ্ছে তুমি যদি মানে হয়তো তুমি খুব ক্যাজুয়ালি, আমরা তো বাচ্চা ভালোবাসি সবাই না। মানে আমি তোমাকে একটা কথা বলছি, যদি ধরো আমাকে একটা কেস স্টাডি দেওয়া হয়, হ্যাঁ তার মতো 3টে কন্যা সন্তান রাখা রয়েছে, হ্যাঁ হুম, আমাকে যদি আইডেন্টিফাই করতে বলে আমি কি পারবো? না। আমি তো একজন মা, আমি তো 3জনকে সস্নেহে হ্যাঁ তুলে নেব। তুলে নেবে, ওটাই বলছি, ওটাই। হ্যাঁ তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। বাচ্চাটা তো, বাচ্চারা কিছু জানে না, বাচ্চাটা তো কিছু নেই। একদম হ্যাঁ একদম, মানে দেখো আমি সত্যি কথা বলতে কি জানো তো, মানে সব জিনিসে না একটু মানে বিজ্ঞান, একটু যুক্তি, একটু সবই রেশনাল। তো তাই, তোমার তো হ্যাঁ ভেতরটাও তাই, কিন্তু ধরো আজকে তোমার কাঞ্চন বা শ্রীময়ীর উপর যে ফিলিংটা, বাচ্চাটার উপর তোমার সেই ফিলিংটা কখনোই হবে না। হওয়া উচিত না, দেন না আই এম না, নট তুমি দ্য তো রাইট মানুষ। মাদার, হ্যাঁ 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 হ্যাঁ। আই এম নট দ্য রাইট মাদার। এতে আমার ছেলে অনেক ভুল, মানে একটা শিক্ষা পাবে, ভুল শিক্ষা পাবে, ভুল ওয়াইফ পাবে। হ্যাঁ বাচ্চাটা কি দোষ করলো? একদম। তাই তো, এটাই আমার শেষ এই বিষয়ে প্রশ্ন। এবং আমি এবং ওশ, উই আর আ টিম, উই ড্রিম, এটা আমাদের ট্যাগলাইন, হ্যাঁ উই টিম উই ড্রিম। হ্যাঁ এবং আমি আর ও সবসময় চাই মানে তারা ভীষণ ভালো থাকুক, ভীষণ শান্তিতে থাকুক, হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। ভীষণ শান্তিতে থাকুক। হ্যাঁ বাচ্চা কোনো দোষ করেনি, যা হয়েছে খুব ভালো হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, যা হবে সেটাও সেটাও খুব খুব ভালো ভালো। হবে, গীতার কথা, হ্যাঁ এটাতেই তুমি বিশ্বাসী? একদম, এটাই চিরন্তন সত্য। হ্যাঁ, এটা খুব ভালো। আমাদের ফ্যামিলিতে আমার বিচ্ছেদটাই প্রথম, এবং সেটা তো কোথাও একটা ইউনো ইনিশিয়ালি একটা খারাপ লাগা তৈরি হয়েছিল, কিন্তু থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার ফ্যামিলি, মানে যারা খুব কাছের তো বটেই, মানে যারা আমরা এক নিউক্লিয়াসের মধ্যে থাকি, আমি, আমার বাবা, আমার মা চলে গেলেন এই 12ই জানুয়ারি 2025, দাদা, বৌদি, আমার ভাইপো, ঠাকুমা মানে মামুনি, এরা হচ্ছে ফার্স্ট লোকজন যারা আমরা একসাথে একটা নিউক্লিয়াসের মধ্যে থাকি, তারা মানে সবাই মিলে আমাকে খুব সাপোর্ট করেছে। এবং আমার ডিস্টেন্ট ফ্যামিলি, মানে আমার ডিস্টেন্ট কাজিনরা যারা বাইরে আছে, হিউস্টনে আছে, কেউ লন্ডনে আছে, প্রত্যেকেই মানসিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মহিলা, এবং প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে, ফোন কলসে, পুনা থেকে আমার বৌদি, আমার এক দাদার বৌদি, তারা কিন্তু সব সময় আমাকে একটা সাপোর্ট সিস্টেম জুগিয়ে গেছে, বলেছে পিঙ্কি, দের ইজ নাথিং টু ওয়ারি।
a woman needs to be treated with respect. এবং আমার বাবা, ওনার তো একটা এয়ারফোর্সের ব্যাকগ্রাউন্ড আছে। আমার বাবা 18 বছর বয়সে এয়ারফোর্স জয়েন করেছিলেন, এবং একটা চাইনিজ অ্যাগ্রেশন, একটা পাকিস্তান ওয়ার, একটা বাংলাদেশ ওয়ার। এবং বাবা তারপরে যখন এয়ারফোর্স থেকে বিরতি নিলেন, তখন আবার সব যুদ্ধ শেষ, তারপরে হলো হচ্ছে কার্গিল। তো ওই রকম একটা ভীষণ সময় আমার বাবা আমার পিঠে হাত রেখে বলেছিলেন যে ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি। আমি 3টে যুদ্ধ লড়েছি, যদি প্রয়োজন পড়ে চতুর্থটাও লড়ব। দিস ইজ অল অ্যাবাউট মি। এবং সেটা না, এই কারণে না, আমি যখন মাটিতে মিশে যাব, কি আগুনে ভস্ম হয়ে যাব, আমি না সেই মুহূর্তটা পর্যন্ত আমি না আমার শেকড়ের কাছে চিরঋণী হয়ে থাকবো। এটা একদম সত্যি। আচ্ছা, এবার তোমাকে আমি জিজ্ঞেস করি, কারণ তুমি আশাতেই আমার তোমার দেখে মনে হলো তোমার পেট একদম পুরো ভেতর, প্রপার ফিগার, একদম এত সুন্দর চেহারা মেনটেন করো। এই তোমার চেহারা মেনটেন, এই যে তুমি জাফরান খাচ্ছ, হ্যাঁ, আমাদের একটু টিপস দিয়ে যাও। প্লাস সাবিত্রীদের একটা তো ঐতিহ্য আছে, সেটার থেকেও তো তুমি কিছু পেয়েছো, ফলে আমরা এখান থেকে বঞ্চিত হতে চাই না। হ্যাঁ, মানে যেটুকু পেয়েছি, মানে গালের এইটুকু জায়গা, হ্যাঁ, মানে একটা ওই নিটোল একটা ব্যাপার, ওইটা একটা আছে। মুখের মিল আছে, হ্যাঁ, চোখের পাতার মিল আছে, মিল আছে, মিল আছে। তো এবং আরেকটা বিষয় যেটা মিল আছে, সাবিত্রীদি কিন্তু একটা সময় রেগুলার 4টে সময় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যেতেন। ও বাবা! শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, যাই থাকুক না, ওই জন্য 5 তলা এখন ওঠানামা করতে পারে। বাবারে, একদম। আর পুরোনো দিনের বাড়ি, কারেক্ট। আচ্ছা, তো এবং আমাদের ফ্যামিলিতেই না একটা হেলদি অ্যান্ড ফিট থাকার একটা চেষ্টা রয়েছে, এবং আমরা ভীষণভাবে টোটকা, আয়ুর্বেদিক, এই সমস্ত জিনিস, হোমিওপ্যাথি, আমার মা অসম্ভব ভালো হোমিওপ্যাথি নিয়ে কাজকর্ম করতেন, পড়াশোনা করতেন, এবং জানেন ওই ব্যাপারটা। সো আমরা না প্রথমেই সর্দি হলেই 4টে ট্যাবলেট খেয়ে ফেলি না। সর্দি হলেই কিন্তু, সর্দি হচ্ছে মানে হব হব করছে আর কি, এইরকম সময় থেকেই যেমন ধরো আদা, মধু, তুলসী পাতা, আমলকি প্রায় নিয়মিত খাওয়া হয়। আচ্ছা, এবং সেটা কি আমলকি থেতে খাও নাকি না কাঁচা খেয়ে নাও? হয়, আমি কাঁচাই খেয়ে নিই। বাবা, মামনি, এদের জন্য একটু আমলকি সেদ্ধ, হ্যাঁ, ভাতের মধ্যে দিয়ে দাও, সুন্দর আমলকি সেদ্ধ। এবার সেই আমলকি সেদ্ধ করে যদি একটু গুড় দিয়ে মাখিয়ে দেওয়া হয়, সেটা একটা দারুণ একটা আমলকি লজেন্সের মতো হয়ে যায়। ওকে, হ্যাঁ, সেটা হচ্ছে দুপুরবেলার চাটনি। আচ্ছা, মানে আমলকিটা নানা ফর্মে? হ্যাঁ, আমলকিটা নানা ফর্মে, ওটা হচ্ছে একটু রাখা হয়, সেটা এসে আবার একটু ওষ খেলো দুপুরবেলা খাওয়া দাওয়া খাবার পরে। তুমি একটা বললে যে একটা মিল বানাও, সেটা কিরকম হয়? এটা কি বাড়ির সবাই ওরকমই করে? না, মানে আমাদের বাড়িতে মানে সিনিয়র সিটিজেন, জুনিয়র সিটিজেনের খাবারের একটা ভাগাভাগি রয়েছে। জুনিয়র সিটিজেন যা খাবে, যদি বাড়ির খাবার না পছন্দ হয়, নিজে করে খাবে। আচ্ছা, একদম পরিষ্কার। সেটা কিরকম করা হয়? আচ্ছা, সেটা হচ্ছে, এবার এমন নয় যে বাটি চালাচালি হচ্ছে না, মানে ওটা একটু নেওয়া হলো, এটা একটু দেওয়া হলো, লাউয়ের চোখলাও খাওয়া হচ্ছে, আবার কিন্তু রাইস নুডলসও খাওয়া হচ্ছে। হ্যাঁ, রাইট। যেমন আজকে দুপুরবেলার লাঞ্চটার কথাই বলি, রাইস নুডলস করেছি, যেটা সিমই, ড্রাই সিমই, সেটাকে খুব বেশি সেদ্ধ না করে একটু ঝুরঝুরে মতো সেদ্ধ করে রাখলাম। তার মধ্যে ডিম দিয়েছি, দুনিয়ার ভেজিটেবলস কাটা, যেমন ধরো একটু ব্রকলি, সবই ছোট ছোট, একটু ব্রকলি, একটু গাজর, একটু বিনস, কড়াইশুঁটি, এখনকার যা, একটু চিকেন সেদ্ধ। এবার একটা ধরো মিক্সড হার্বস, একটু অলিভ অয়েল দিয়েছি, মিক্সড হার্বসটা দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি, কিংবা কখনো কখনো বাটারও দিই। যাই দিই, অ্যামাউন্টটা ম্যাটার করে, কখনই এক গাদা দিই না। এবার তার সাথে একটা একটু অরিগানো দিলাম, এবং একটু সসের ভ্যারাইটি রয়েছে, যেমন টেরিয়াকি সস, ওই এক এক বারবিকিউ সস, সস, হার্বস, এবং ফ্রেশ হার্বসও, কখনো পার্সলে, কখনো ডিল, কখনো স্প্রিং অনিয়ন। হ্যাঁ, ওটা তো খুব ভালো। হ্যাঁ, এটাতে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়েছি। এবার
সব রকম ভেজিটেবলসটা একটু টস মানে করে তোমার বুঝতে পেরেছি, তুমি চাইনিজের ওই ব্যাপারটা অনেক রকমের সস রেখে হ্যাঁ, এক একবার হ্যাঁ, এক একটা হ্যাঁ, সস, হ্যাঁ। ওটা ভালো লাগে খেতে। এবং একদিন ধরো এই রাইস নুডলস হলো, আরেকদিন হয়তো যুদ্ধক্ষেত্রে যে খাবারটা আবিষ্কার হয়েছিল বিরিয়ানি, হ্যাঁ মানে ভাতের অ্যামাউন্টটা কম ছিল, মাংসের বড় টুকরো ছিল এবং আলুর জায়গায় ছিল রাঙালু। হ্যাঁ সো একদিন ধরো বিরিয়ানি হলো, এবং বিরিয়ানিটা কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে মামুনিকে দেখাশুনো করার জন্য যে দিদি রয়েছেন পারুল দি, অসম্ভব ভালো বানায়, উফ, অসম্ভব ভালো বানায়। এবং মায়াদি যে ধরো ওষকে 2 দিন বয়স থেকে দেখছে, তার আবার হাতের ঘুগনি খেলে, সয়াবিনের তরকারি খেলে, মানে ইভেন ধরো ওই ইয়ে কি বলে মাছের মাথা টাথা দিয়ে মুড়ি ঘন্ট, ঘন্ট, হ্যাঁ, হ্যাঁ। মুড়ি ঘন্ট ফুড়ি ঘন্ট, মানে ওটা তো মানে একদম মানে তোমাদের মধ্যে ভ্যারাইটি খাবার হয় কিন্তু হ্যাঁ। খুব পরিমাণে। পরিমাণে। এবং আমার খাবার দিকে তাকালে সকলের নাকি ডিপ্রেশন হয়, এত কম খাও না তাহলে? খাবারের মানে ইয়েটা দেখে আর কি। যেমন ধরো আমি, আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে কাঁচা হলুদ বাটা, এটা আমার ভীষণ ফেভারিট। কাঁচা হলুদ বাটা, একটু সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, থানকুনি পাতা বাটা, নিম পাতা, নিম বেগুন কিন্তু নয়, মানে জাস্ট কড়াইতে শুকনো খোলায় ভাজা, শুকনো খোলায় ভাজা, ওটা দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে নিলে। হ্যাঁ এইটুকু একটু মানে ভাত দিয়ে- মানে আমি হয়তো নিম বেগুন, আমি ভাতের অ্যামাউন্ট খুব কম খাই, মানে 100 গ্রাম বুঝতে পেরেছি, রাইস খাই, বুঝতে পেরেছি, ঠিক হ্যাঁ। আছে। তো এবার ওই নিম পাতা, তারপর কাঁচা হলুদ, আরেকটা জিনিস যেটা খাই ভীষণ ভালো, কালো জিরে শুকনো খোলাইতে একটু নেড়ে চেড়ে গুঁড়ো করে রাখবে, জীবনে কখনো বাতের ব্যথা হবে না। আর এটা তো খাওয়া দাওয়া হলো, তার সঙ্গে তো জল খাওয়া ইত্যাদি এগুলো তো আছে। আর যোগাসন? যোগাসন হ্যাঁ ডেফিনেটলি, আমি রেগুলার জিম করি। যেদিন জিমে যাওয়ার টাইম নেই, বাড়িতে আমার একটা ছোট্ট সেট আপ আমি করে নিয়েছি, সেদিন করি। আর যখন একেবারেই কিছু টাইম নেই, ধরুন আউটডোরে, আমি 30টা সূর্য নমস্কার করে নিই, ইট ইজ এনাফ। ওইভাবে স্ট্রেচ করে একদম, হ্যাঁ একদম দুটো পায়ে, হ্যাঁ একদম 30টা সূর্য নমস্কার, তাতেও অনেকটা স্ট্রেচ হয়ে যায়, অনেকটা। মানে ওটা দ্যাট ইজ আ মানে দেখো 70% ইজ ডায়েট, তাই তো, 80%, ইনপুটটা তোমাকে কন্ট্রোল করতেই হবে। আর পেটটা কি করে করেছো বলো? আচ্ছা, তো মানে সিট আপ টিট আপ করো? না, সিট আপ আমি করি না, কারণ সিট আপটা আমার মনে হয় খুব একটা সাইন্টিফিক নয়, তার কারণ স্পাইনটাকে অযথা কষ্ট দেওয়া। সিট আপ না করে আরো অনেক ওয়ার্কআউট রয়েছে, তোলা, শুয়ে পাটাকে তোলা, ওইগুলো করো তো? একদম একদম। এবং অনেক সময় কি স্যান্ড ব্যাগ অ্যামাজনে পাওয়া যায়, স্যান্ড ব্যাগ খুব বেশি দামও নয়, 2000 টাকা সামথিং এরকম লাগে। স্যান্ড ব্যাগ একটু এনে রাখবেন, প্রথমে তো পাটাকে এমনি খালি পা তুলছো, কিন্তু তারপরে যখন অভ্যেস হয়ে যাবে, বেশ 1 মাস করার পরে, তখন যদি স্যান্ড ব্যাগ পায়ের মধ্যে রাব করে নাও, ওটাকে তোলা, একটু ওজনটা বাড়বে, তখন পেটে চাপটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা মানে কোনো একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে করাটাই ভালো। হ্যাঁ। এবং একটা জিনিস বলি, যারা জিম অনেক সময় মানুষ কন্টিনিউ করতে পারে না, তার কারণ বাড়ির সামনে যদি জিম না হয়, হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ, তাহলে এটা কন্টিনিউ করাটা ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট। যাদের আশেপাশে বাড়ির সামনে জিমে যেতে পারছেন না, তারা কিন্তু যোগাসনের কোনো টিচারকে বাড়িতে ডেকে, বাট কোনো, আর যদি কিছুই না পারেন, প্লিজ হাঁটুন। হ্যাঁ ওটাই তো সবচেয়ে বড়। ইটস আ টাইপ 2 কার্ডিও, আপনারা চাইলে একটু গুগলে দেখে নিতে পারেন। টাইপ 2 কার্ডিও হেল্পস আ লট, হেল্পস আ লট। এবং আমি সুদীপ্ত দা এবং প্রেরণা, মানে ওরা দুজনই আমার ইনস্ট্রাক্টর, ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ সুদীপ্ত দার কাছে। ইভলভ ফিটনেসটা হ্যাজ রিয়েলি হেল্প মি টু ইভলভ। আর ফিটনেস জানো তো মানুষের মনের জোরটাও ভীষণ বাড়িয়ে দেয়। বাবা, মনটা আছে কোথায়? শরীরের মধ্যে তো, মানে শরীর যত দুর্বল হয় মন আরো দুর্বল হয়। আর যত শরীর তোমার হয় চাঙ্গা থাকবে, তত তুমি মানে পথ খুঁজে পাবে।
আচ্ছা, আমরা তাহলে মোটামুটি গল্পের শেষের দিকে চলে এসেছি। আর পিঙ্কির সঙ্গে গল্পটা না জমলো, খুব ভালো জমলো ঠিকই, কিন্তু মানে মনে হচ্ছে যেন মানে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে বোধহয় একটা পূর্ণতা পেতো। সেটা আমরা একদিন আমরা এমনি বসে আড্ডা মারবো, জানি না আপনাদের দেখাতে পারবো কিনা, দেখাতেও পারি। হ্যাঁ, সেটা আড্ডা মারবো ঠিকই। আর তুমি আমার তরফ থেকে সাবিত্রীর দিকে অসংখ্য প্রণাম জানিও। হ্যাঁ, এবং বলো যে আমি ওনাকে মনে করেছি এবং ভীষণ ভালোবাসি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আর তোমার ছেলেকে আমার অনেক ভালোবাসা, তোমাকে আমার অনেক ভালোবাসা, তুমি যে এসছো আমার বাড়িতে আমি so আচ্ছা দাঁড়াও, happy। তাহলে যাওয়ার আগে লোকে তো মিষ্টি মুখ করায়, তুমি জাফরান মুখ আমি করাচ্ছ। জাফরান মুখ করেছি, কারণ জানো তো এই জাফরানটা না বডি মেটাবলিজমকে বাড়িয়ে ভালো রাখে। লাগছে। হ্যাঁ, ইটস ভেরি ঠান্ডা রিফ্রেশিং। একটা, হ্যাঁ আর এটাই তো অ্যাকচুয়ালি বিরিয়ানিতে দেয়, হ্যাঁ, একদম বুঝতে পেরেছি। ওয়ান অফ দ্য মশলা অফ বিরিয়ানি। এবং আমি এটা শুটিং এর ফাঁকে একটুখানি মুখে রাখি, যার ফলে কি আমি হয়, লবঙ্গ রাখি, কিন্তু এটা আরো রিফ্রেশিং। খুব বেশি অ্যামাউন্টে খাবার দরকার নেই, একটুখানি, হ্যাঁ। হ্যাঁ, কারণ এটা কিন্তু যাদের ধরুন বডি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, পিত্তের ধাত আছে যাদের, হ্যাঁ। তারা যদি বেশি অ্যামাউন্টে খান তাহলে তাদের- কিন্তু পিত্ত তেতে যাবে। আবার যাদের ধরুন একটুখানি শ্লেষ্মার ধাত আছে, মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, তাদের পক্ষে ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো। কিছু না, আপনি জাস্ট মুখে রেখে দেবেন। খুব ভালো লাগলো তোমাকে আমার সেম সঙ্গে। হিয়া, সেম হিয়া। আর কফিটা দুর্দান্ত ছিল। এটা কিন্তু এখন ঠান্ডা হয়েছে, মানে করে দেবো। তুমি কি করে, মানে আমি কিন্তু বেশ একটু কড়া ধরনেরই মানুষ, হ্যাঁ। তো সেই কারণে কড়া কফি ভালোবাসি। হ্যাঁ, এবং কফি খাবার ব্যাপারে আমার কোনো কড়াকড়ি নেই। প্রোগ্রামটা শেষ হলেই দিদিকে বলবো আরেক কাপ খাবো। আমি আর নিবেদিতা অনলাইনে একটা ঘরোয়া আড্ডায় ছিলাম। কেমন লেগেছে সেই আড্ডা? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।